মহাবিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু একবার ছাত্রাবস্থায় বাড়ি থেকে পালিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী হতে গিয়েছিলেন। মহারাজ তাকে দেশের কাজে আত্মনিয়োগ করতে বলে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আজকের ভিডিওতে থাকছে সেই নিয়ে অনেক অজানা কথা। মহাসন্ন্যাসী স্বামী বিবেকানন্দ এবং মহাবিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু, প্রথমজন হলেন যুগনায়ক এবং দ্বিতীয়জন হলেন দেশনায়ক। সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটে গেলেও স্বামী বিবেকানন্দের ভাবনার যোগ্য উত্তরসূরি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে প্রকৃত অর্থেই স্বামীজির ভাবশিষ্য বলা যায়। যদিও সুভাষচন্দ্র তাঁর জীবন্ত ঈশ্বরের দর্শন কোনোদিন পাননি। 1902 সালের 4 জুলাই মহাসন্ন্যাসী যখন মানবলীলা সম্পন্ন করে ঋষিলোকে ফিরে গেলেন, তখন সুভাষচন্দ্রের বয়স সবে 5 পেরিয়েছে। তাকে প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান স্কুলে ভর্তি করা হয়েছে। কিন্তু তখন থেকেই সুভাষচন্দ্র তার মননে, তার চিন্তনে স্বামীজিকে ধারণ করে গেছেন, স্বামীজিকে বহন করে গেছেন এবং ক্রমে হয়ে উঠেছেন বিবেকানন্দময় নেতাজি সুভাষচন্দ্র বসু। মাত্র 15 বছর বয়সেই সুভাষচন্দ্র বিবেকানন্দের প্রত্যক্ষ প্রভাবে আসেন। মনোজগতের এক অদ্ভুত অস্থির সময়ে বিবেকানন্দের রচনাবলী পাঠ করলেন সুভাষ। শুধু পাঠ করলেন নয়, বলা যেতে পারে গভীরভাবে আত্মসাৎ করলেন। আর স্বামীজির বাণীর সংস্পর্শে আসা মাত্র তার মনোজগতে এক বিপ্লব ঘটে যায়। তার চিন্তার জগতে, তার চেতনার জগতে তোলপাড় হতে শুরু করে। ঈশ্বর প্রেম এবং জগতের কল্যাণ, এই দুই উদ্দেশ্যে আত্মনিয়োগ তার জীবনের ব্রত হতে শুরু করে। 1913 সাল সুভাষচন্দ্র ম্যাট্রিকুলেশন পরীক্ষায় 2য় স্থান লাভ করলেন। তাকে প্রেসিডেন্সি কলেজে ভর্তি করা হলো। আর এই প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সুভাষচন্দ্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবগোষ্ঠীর ছাত্রদের সঙ্গে পরিচিত হতে থাকলেন এবং সুভাষচন্দ্র তখন বিবেকানন্দ থেকে রামকৃষ্ণ লোকে যাত্রা শুরু করেছেন এবং এই সময়ই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনে যুক্ত হতে থাকেন। আর তার ফলে তার চোখের সামনে এক নতুন দিগন্ত খুলে যেতে থাকে। দরিদ্র, নিপীড়িত, অবহেলিত মানুষের সেবাই যে তার জীবনের একমাত্র ব্রত এবং এটাই যে তার জীবনের একমাত্র সত্য, এ বিষয়ে তার মনে আর কোনো সংশয় বা সন্দেহ থাকে না। আর এই সময়েই তার মধ্যে সন্ন্যাসী হওয়ার বাসনা প্রবল আকার ধারণ করে। 1914 সাল, সুভাষচন্দ্র তখন 17 বছর বয়সী। একটা পোস্ট কার্ডে মায়ের উদ্দেশ্যে 2 লাইনের একটা চিঠি লিখে 2 জন বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লেন। উত্তর ভারতের সব কটি তীর্থস্থান দর্শন করলেন। স্বামীজির পদাঙ্ক অনুসরণ করেই পরিব্রাজক বেশে হিমালয়ে যাত্রা করলেন। ঋষিকেশ, হরিদ্বার, মথুরা, গয়া প্রভৃতি তীর্থস্থান দর্শন করে বৃন্দাবন হয়ে সুভাষরা এলেন বারাণসীতে। এখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের 2টি শাখা কেন্দ্র রয়েছে পাশাপাশি। আর এখানে তখন রয়েছেন পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, স্বামী বিবেকানন্দের প্রিয় রাজা মহারাজ। সুভাষচন্দ্রের পিতা জানকীনাথ বসুকে ব্রহ্মানন্দ মহারাজ চিনতেন। তাই মহারাজ সুভাষদের সাদরে আহ্বান জানালেন মঠে। বেশ কিছুদিন মঠে থাকার পর সুভাষ তার
মনের বাসনা প্রকাশ করলেন মহারাজের কাছে। সন্ন্যাসী হওয়ার প্রার্থনা জানালেন মহারাজের কাছে। এই প্রার্থনা শুনে সিদ্ধ সাধক স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এই তরুণের তেজদীপ্ত মুখের দিকে তাকিয়ে সম্ভবত অনাগত ভবিষ্যতের একজন মহানায়কের, মহাবিপ্লবীর আত্মপ্রকাশ প্রত্যক্ষ করেছিলেন। পরবর্তীকালে সুভাষচন্দ্র তার প্রিয় বন্ধু দিলীপ কুমার রায়কে বলেছেন, ব্রহ্মানন্দ মহারাজই আমাকে কাশী থেকে বাড়ি পাঠিয়ে দেন, আমাকে দেশের কাজ করতে বলেন। সন্ন্যাস জীবন নয়, অন্তরে বৈরাগী থেকে, ত্যাগী থেকে দেশের কাজে আত্মোৎসর্গ করতে হবে। এই ছিল সুভাষের প্রতি স্বামী ব্রহ্মানন্দ মহারাজের উপদেশ। সন্ন্যাসী হওয়া হলো না, কিন্তু স্বামী ব্রহ্মানন্দের দর্শন সুভাষচন্দ্রকে অপার শান্তি এনে দিল। সুভাষচন্দ্রের তৃষিত বক্ষে শান্তির ধারা নেমে এলো। কলকাতায় পরিবারের মধ্যে ফিরে এলেন সুভাষ, কিন্তু মননে চিন্তনে নিয়ে এলেন রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা, ত্যাগের ভাবধারা, মানব সেবার ভাবধারা। দেহময় বিবেকানন্দ নয়, বাণীময় বিবেকানন্দই হয়ে উঠল তার জীবনের একমাত্র সত্য। স্বামী বিবেকানন্দের কর্মযোগের বৈপ্লবিক আদর্শকে জীবনে গ্রহণ করে সুভাষ হয়ে উঠলেন কর্মযোগী মহাবিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু। রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী হওয়া সুভাষের হয়ে উঠল না, কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের সঙ্গে সুভাষচন্দ্রের যে বন্ধন তৈরি হলো তা তার তথাকথিত জীবনের শেষ দিন পর্যন্ত অটুট ছিল। 1943 সাল, ইউরোপ জুড়ে, সারা বিশ্ব জুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্নিগর্ভ পরিবেশ। নেতাজি সুভাষচন্দ্র তখন আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক, আর আজাদ হিন্দ ফৌজের কার্যালয় তখন সিঙ্গাপুরে। সুভাষচন্দ্র প্রায়শই একা একা গাড়ি চালিয়ে সিঙ্গাপুরে অবস্থিত রামকৃষ্ণ মঠ ও মিশনের কেন্দ্রে পৌঁছে যেতেন। সেনানীর পোশাক ছেড়ে পট্টবস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে প্রবেশ করতেন। দীর্ঘক্ষণ ধরে জপ ধ্যান করতেন, হাতে থাকত জপের মালা। আবার কোনো কোনো দিন নেতাজি গাড়ি পাঠিয়ে সিঙ্গাপুর মঠ ও মিশনের অধ্যক্ষ ভাস্করানন্দ মহারাজকে নিজের ডেরায় নিয়ে আসতেন। অধিক রাত পর্যন্ত তাদের মধ্যে আধ্যাত্মিক এবং ধর্ম আলোচনা চলত। সম্পূর্ণ অন্য জগতের একজন বিশিষ্ট মানুষ, আজাদ হিন্দ ফৌজ সরকারের প্রচারমন্ত্রী এস.এ.আইয়ার একটা জায়গায় বলেছেন, আমি প্রায়শই অবাক হয়ে ভাবতাম, হঠাৎ ঘনিয়ে আসা অনিবার্য বিপদ এবং মৃত্যুমুখে নেতাজি যে অসাধারণ সাহসের পরিচয় দিতেন তার রহস্য কি। আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম যে তিনি স্বয়ং ঈশ্বরের কাছ থেকে এই শক্তি লাভ করেছিলেন। তার সুগভীর আধ্যাত্মিকতাই তাকে উপহার দিয়েছিল এমন শান্ত, সমাহিত, অচঞ্চল শক্তি এবং অপরকে প্রভাবিত করার মতো স্থৈর্য ও আত্মবিশ্বাস। আর রামকৃষ্ণ মঠ ও মিশনের শিক্ষাকে জীবনে একান্তভাবে গ্রহণ করেছিলেন বলেই নেতাজি সব অস্থির সময়ে এবং রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যেও ধীর স্থির অচঞ্চল ধ্যানমূর্তি থাকতে পারতেন। আসলে তিনি বাইরে যতই সেনানীর পোশাক পরুন না কেন,
অন্তরে তিনি ছিলেন একজন ধ্যানমগ্ন সাধক এবং পরিব্রাজক সন্ন্যাসী। স্বামী বিবেকানন্দের যোগ্য ভাবশিষ্য এবং যোগ্য উত্তরসূরি।